সে নির্বাচন বহুদিন পর ঐতিহাসিক এক বাস্তবতার সম্মুখীন আমরা। জাতি হিসেবে অনেক সংকট পেরিয়ে 24-এর গণঅভ্যুত্থানের পর মানুষের বিশাল আকাঙ্ক্ষার একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আবার গণতান্ত্রিক পথে তার নবযাত্রা করবে এবং সেই নবযাত্রা অতীতের গ্লানিকে মুছে দিতে পারবে কিনা সেই নিয়েই আজকের আলোচনা। তার সাথে বাংলাদেশের এই নির্বাচনে আমাদের আঞ্চলিক, আমরা সিলেটে বসবাস করছি, এখানকার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের সমীকরণ এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনের সমীকরণ, পাশাপাশি আগামী দিনের প্রধানমন্ত্রী কারা হবেন এবং কাদের সম্ভাবনা বেশি, জাতীয় নির্বাচনে কারা কত আসন পেতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে আমাদের জেনজি প্রজন্মের যেই আকাঙ্ক্ষা, তাদের এই জুলাই গণঅভ্যুত্থানের যেই চেতনা, সেগুলোকে কিভাবে এবং 71-কে একই সাথে কিভাবে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে আগামী দিনে। তো সুধী দর্শক, আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতি চিন্তক এবং সমাজ সেবায় জড়িত নানাভাবে প্রখ্যাত আলোকচিত্রী জনাব জিএস শোয়েব। সেই সাথে বলে রাখছি, আমাদের চ্যানেলটি হক আলাপ, এই ঐতিহাসিক মুহূর্তে আজকের এই প্রযোজনা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দয়া করে সবাই যার যার পরিচিত মানুষদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করলে এই চিন্তা ভাবনাটি জাতীয় পর্যায়ে অনেকের কাছে বিস্তৃত হবে এবং এই চিন্তাধারার একটি সমালোচনা আমরা পাবো, একটি মূল্যায়ন আমরা পাবো। তো চলে যাই আমরা মূল আলোচনায়। কেমন আছেন জিএস শোয়েব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমরা এর আগেও একবার আমাদের চ্যানেলে আপনার সাথে আমাদের আলাপ হয়েছিল এবং সেটি সম্ভবত 5ই আগস্টের পরেই এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জি 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 আজ আমরা আরেকটি ঐতিহাসিক বাস্তবতায় এসে পৌঁছেছি এবং আশা করি ইতিমধ্যে আমি যেগুলো বলেছি সেগুলো তো আপনি জানেনই। রাইট, তো আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাই। জি বলেন। সিলেটের নির্বাচনী বাস্তবতা, 6টি আসনের সমীকরণ সম্বন্ধে বলুন। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের সিলেটে 6টি আসন, আর বিশেষ করে নির্বাচনের আর কয়েকদিন বাকি, শেষ মুহূর্তে এসে আসলে নির্বাচনের যে হাওয়াটা লেগেছে, কারণ বিগত 15 বছর মানুষ সেভাবে নির্বাচন করতে পারে নাই, যার জন্য মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যেটা আসলে সুখকর। আর বিশেষ করে এক থেকে যে 6টি আসন, এখান থেকে দেখতেছি আমরা সাধারণত এক আসনে মোটামুটি যে বিএনপির প্রার্থী, ওনার সম্ভাবনাই আমি বেশি দেখতেছি। কারণ একের যে হাওয়া লেগেছে, এটা আমার মনে হয় যে আমার একটা ধারণা যে একে হয়তো বিএনপির প্রার্থী জনাব মুক্তাদির আহমেদ হয়তো পাশের সম্ভাবনা খুব বেশি, এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশেষ করে দুইয়ে আপনার বিশ্বনাথ যে আপনার উপজেলা, এখানে আসলে বিশেষ করে যে ইলিয়াস আলী সাহেব বিএনপির একজন বড় মাপের একজন নেতা ছিলেন, উনি আসলে এই পৃথিবীতে বেঁচে নেই। উনার যে বিশেষ করে যে মূল্যায়নটা, সেটাই কিন্তু পরবর্তী উনার বুটে, বিশেষ করে উনার ওয়াইফ যে এই প্রার্থীটা আসছে, এর কারণে মানুষের একটা সহানুভূতির কারণে এখানে দুইয়েও আমার ধারণা যে রুস্তি ম্যাডাম চলে যেতে পারে। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো। হ্যাঁ, উনি তো ঢাকা ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং উনি একসময় ঢাকা ইউনিভার্সিটিতে চাকরিরত ছিলেন। আর অন্যান্য আসনগুলো আসলে বিশেষ করে 4-এর কথা বলবো। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের মেয়র সাহেব জানা আরিফ সাহেব কিন্তু দীর্ঘদিন সিলেটের বিশেষ করে সদরের যে উন্নয়নটা ওনার চোখে পড়ার মতো, যেটা উপজেলা এবং থানা পর্যায়ে ছড়িয়ে পড়েছে, যার জন্য বিশেষ করে এখানে আমরা বলতে পারি যেমন গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং জয়ন্তাপুরের যে জয়ন্তাপুর এলাকার যে বাসিন্দারা, ওনারা কিন্তু আসলে ওনাদের একটা ভাগ্য যে আরিফ সাহেবের মতো একজন কাজ পাগল লোকে পেয়েছেন। আমি আশা করি এবং আমি আশা করব যে যেটা যে জয়ন্তাপুর, তারপরে গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জে আরিফ সাহেব বিপুল ভোটে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং আশা করি এখানে জামাত প্রার্থী যে জয়নাল আবেদিন, উনি বিগত দিন উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনার জনপ্রিয়তা কম না, কিন্তু শেষ মুহূর্তে কি হয় সেটা আসলে দেখার বিষয়। আর অন্যান্য আসনগুলোতে আসলে বিশেষ করে আপনি সিলেট 1, সিলেট 2 এর কথা বললেন, সিলেট 4 এর কথা বললেন, আমরা বুঝতে পারলাম এখানে বিএনপির সম্ভাবনা বেশি। আরো 3টি আসন রয়েছে। 3টি আসনে আসলে খুব বিশদ আকারে বলতে পারবো না, কারণ এখানে যে 3টি আসনটাই আছে সেখানে কিন্তু আসলে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্পেসিফিকলি কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে। জাতীয় নির্বাচনের হাল হকিকত, প্রধান দলসমূহের শেষ মুহূর্তের প্রচারণা, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া। ধন্যবাদ। আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, আমরা দুই দলের প্রধানকে তাদের
বিভিন্নভাবে সুন্দর বক্তব্য আমরা লক্ষ্য করছি। আশা করি এই ভাষণগুলো আগামীতে আমাদের দেশের সাধারণ জনগণের জন্য হয়তো মাইলফলক হয়ে থাকবে। আর নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা প্রধান দুই দলকে দেখতেছি, তারা বিভিন্নভাবে মিটিং মিটিং করতেছেন এবং মানুষকে তাদের ইশতেহারের ঘোষণা দিতেছেন। আমরা আশা করব আগামীতে যেই নির্বাচিত হোক না কেন তাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে জনগণ তাদের পক্ষে থাকবে। তো ইশতেহার তো আমরা দেখলাম, বেশ আধুনিক ইশতেহার, গতানুগতিক ইশতেহারের বাইরে এবার ইশতেহারগুলো এসছে এবং প্রচুর কমিটমেন্ট রয়েছে দলগুলোর। কেউ ফ্যামিলি কার্ড, তো কেউ একদম শতভাগ বেকারত্ব মুক্ত সমাজ, এবং কেউ সামরিক ট্রেনিং, এগুলো বিভিন্ন বিষয় এসছে। তো এবারের ইশতেহার শুনে আপনার কেমন মনে হলো, যে এটার সফলতা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? আসলে নির্বাচনের আগে আসলে এটা সত্য জিনিস, যে কোনো দলেরই তাদের নির্বাচনী ইশতেহারে বা তাদের কথার ফুলঝুরি থাকে, কিন্তু বাস্তবে আসার পরে সেটা কিন্তু খুব দ্রুত গতিতে এটা সম্ভব হয় না। এটার অনেক ফাঁক ফুকর থাকে, যার জন্য আমি যেটা বুঝতে পারতেছি, আগামীতে যারা নির্বাচিত হবে তাদের ইশতেহারে যেগুলো ঘোষণা করছে সবগুলা দ্রুত গতিতে বাস্তবায়ন সম্ভব নয়, এবং এগুলা যদি ক্রমান্বয়ে করা না হয় তাহলে আগামী দিনে এই দলের প্রধানরা কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু বিতর্কিত হয়ে যাবে। এবং আপনি নিশ্চয়ই জানেন, এখন কিন্তু বিশ্ববাণিজ্যের যুগ, এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু দেখা গেছে মানুষ তার ভিডিও ফুটেজ বিভিন্ন জিনিস রেখে দেয়, যার জন্য আগামীতে এগুলা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। যার জন্য আমি আশা করব যারা নির্বাচিত হবে তারা তাদের কথাবার্তার ফুলঝুরি না উড়িয়ে যদি কাজ করে যান, তাহলে জনগণ সেটা সুফল ভোগ করবে, আমি আশা করি সেটা। জুলাই ধন্যবাদ। ও আগামীর বাংলাদেশের নিরাপত্তা, বিষয়টি একটু খোলাসা করে বলি। জুলাই অভ্যুত্থান হলো মানুষের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা। এখানে আমরা দেখতে পেলাম প্রায় 1400-র মতো মানুষ মারা গেছেন এবং 20,000-এর মতো মানুষ আহত হয়েছে, যাদের জীবন আবার স্বাভাবিক হবে কিনা সন্দেহ রয়েছে। জুলাইয়ের একটা বিশাল আকাঙ্ক্ষা রয়েছে, এই প্রজন্ম সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আবার আমরা হচ্ছি 71-এর প্রজন্ম। আমরা গত বেশ কিছুদিন দেখেছি জুলাই গণ অভ্যুত্থান এবং 71-কে পারস্পরিক নিচু উঁচু এরকম বড় করে দেখানোর প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এবং 71 যেহেতু দেশের স্বাধীনতা প্রশ্নে একটি বিষয়, একটি পররাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ ছিল, এবং 71-এ মানুষ মারা যাওয়ার ঘটনা 30 লক্ষ বলা হয়। যদি আমরা সেটাকে 3 লক্ষও ধরি, তাহলে 3 লক্ষ মানুষ আমরা হারিয়েছি। যেখানে আমরা 1500 মানুষ 1400 মানুষ মৃত্যুর ব্যথা আমরা সইতে পারছি না, সেই জায়গায় আমাদের 3 লক্ষ মানুষ মারা গেছেন। সেখানে আমাদের লক্ষাধিক মানুষ, মা বোনেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন। সেটিকেও যদি আমরা 20,000-ও ধরি, তাহলে 20,000 মা বোনের ইজ্জত আমরা হারিয়েছি 71-এ। আহতের কোনো সীমা আমাদের হিসেবেই নেই। আবার সেই 71-এর যুদ্ধের কারণে এখান থেকে 1 কোটির মতো মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে মানবেতর জীবনযাপন করার কারণে লঙ্গরখানায়, আশ্রয় কেন্দ্রে তারা কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় লক্ষাধিক মানুষ সেখানে মারা গেছেন, যেটিকে 10 লক্ষ বলা হয়, ধরলাম সেখানে লক্ষাধিক মানুষ। সেখানের মানুষ অভাব, অনটন এবং চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হয়েছে। এই যে 71-এর একটা বিশাল পটভূমি, সেখানে আমরা আমাদের আজকের প্রজন্মের কাছে আমরা অনেক আলোচনা আমরা শুনেছি। আজকের প্রজন্মরা এনসিপি যারা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা নেতৃত্বে এসছে, অনেকের আলোচনায় 71-কে মিনিমাইজ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, এবং 71-কে বলা হয় ভারতের কারণে সেটা হয়েছে, এবং ভারতের কারণে যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে, সুতরাং মুক্তিযুদ্ধকে আমাদের একটা ছোট করার একটা প্রবণতা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে যদি বলি 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি আমেরিকার মদত ছিল, এখানে আমেরিকার অর্থনৈতিক ফিনান্স ছিল, যেটা ট্রাম্প বলেছেন $29 মিলিয়ন এখানে ব্যয় করেছেন তিনি, এবং আমেরিকান ডিপ স্টেটের ভূমিকা ছিল, পাকিস্তানের আইএস এর ভূমিকা ছিল, এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলসমূহ
যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে যারা জয়ী হয়ে সরকার গঠন করতে পারার সম্ভাবনা তৈরি হয়েছে যাদের কাছে, তারা নানা সময় তাদের পেছনে আমেরিকার মদত রয়েছে, তারা আমেরিকার আশীর্বাদ পুষ্ট, সেগুলো বোঝানোর চেষ্টা করেছেন মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে। সেজন্যই আমরা আমেরিকান কোনো মিডিয়াতে যখন তারেক রহমানের, শফিকুর রহমানের সম্বন্ধে কোনো আর্টিকেল হয়, তখন আমাদের দেশে সেটা নিয়ে বুদ্ধিজীবী মহলেও আলোচনা হয়। এটি আমাকে যথেষ্ট পীড়া দেয়। আর পাশাপাশি এই যে জেনজি প্রজন্মের নেতৃত্বে যারা আছে এনসিপি, তারা 24-এর গণঅভ্যুত্থান, তারা 71-কে মনে করে ভারতের মদতপুষ্ট একটি যুদ্ধ ছিল, কিন্তু তারা পাকিস্তান এবং আমেরিকার মদতপুষ্ট একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং এখন তারাও দেখা যায় যে আমেরিকান রাষ্ট্রদূতদের সাথে গোপন বৈঠক সহ, এবং তাদের পেছনে মদত রয়েছে, আশীর্বাদ রয়েছে। জামাত দেখা যায় যে তারা জয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারে কারণ তাদের পেছনে আমেরিকার মদত রয়েছে, আশীর্বাদ রয়েছে। এই বিষয়গুলো সার্বিকভাবে আমরা লক্ষ্য করেছি গত প্রচারণাগুলো। তো এই যদি হয় বাংলাদেশের বাস্তবতা, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও ভারতের নেতৃত্বে হতে পারে, আবার এখন যদি আমেরিকান নেতৃত্বে এগুলো হয়ে থাকে, তাহলে আমরা কেন 71-এর এই যে এত বিশাল ত্যাগ, এই যে এত বিশাল ক্যানভাস, সেটাকে ছোট করে দেখার বা এটার আর এই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো সংঘাত বা একে অন্যের যে বড় ছোট এরকম কোনো বিশ্লেষণের কি প্রয়োজন রয়েছে? আসলে এটা আসলে দুঃখজনক, কারণ ঘটনা হচ্ছে কি, 71-এর যে যুদ্ধ, তখন আমার 71-এ আমার জন্ম, আসলে 71 আমাকে দেখার সৌভাগ্য না, কিন্তু 71-কে যখন আমি ধারণ করি, আমার এখনো শরীরের প্রতিটা পশম কিন্তু নাড়া দেয়। আসলে 71 ছিল বহি শত্রুর বিরুদ্ধে দেশের সমষ্টিগত মানুষরা যুদ্ধ করেছে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি গোষ্ঠী সবাই কিন্তু যুদ্ধ করেছে, সবাই এক কাতারে ছিল। আর বিশেষ করে জুলাই যে আন্দোলনটা, জুলাই আন্দোলন দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে দেশের যুদ্ধ। এটা হচ্ছে একটা অরাজক সরকারের বিরুদ্ধে যুদ্ধ, যেখানে দীর্ঘদিনের খুব পঞ্চীভূত ছিল সাধারণ মানুষের ভিতরে, স্কুল, কলেজ, ভার্সিটি, সাধারণ চাকরিজীবী সবার বিরুদ্ধে এটা খুব ছিল। খুবই একটা বিস্ফোরণ ঘটেছে আপনার এই জুলাই আন্দোলন। আমি আসলে দুইটাকে এক করব না, কারণ তখন ছিল বহি দেশের ভিতরে দেশের যুদ্ধ, আর এখানে দেশের বিরুদ্ধে, দেশের ভিতরে দেশের অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ। এখান থেকে কাউকে আমি ছোট করবো না। 71 ছিল, অবশ্যই 71-এর একটা মহিমা ছিল। জুলাই আন্দোলনের যে মহিমা, সেটা আসলে 71 পরবর্তী যে যত সরকারগুলো আসছে, সেই সরকারের যতটুকু আন্দোলন হয়েছে, কিন্তু তীব্র আন্দোলন হয়েছে জুলাই এই আন্দোলন। এবং এটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে দেশের আপামর জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে এই জুলাই আন্দোলনকে, আমার মনে হয় আমার বয়সে এইরকম আন্দোলন আমি দেখিনি। এবং সরকার যে সরকারকে যেভাবে হটাইছে, এইরকম বিগত কোনো সরকারকে হটানোর দৃশ্য আমার বয়সে আমি পাইনি। আমি আসলে নিজে থেকেই মনে করি এখানে হয়তো কোনো একটা ভুল ছিল, ভুলের কারণে মানুষ তার এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং একটা সরকারকে উৎখাত করে দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই যে তরুণ প্রজন্ম, বিশেষ করে এখনকার প্রজন্ম, আর একটা বিষয় আমি বলি, এরা আমাদের চেয়ে অনেক কিন্তু জ্ঞানী, তারা কিন্তু বেশি বুঝতে পারে আমাদের চেয়ে, তাদের অনেক অনেক মেধা আছে, আমি তাদের মেধাকে ছোট করব না। এবং বিশেষ করে তাদের এটা উচিত, আমাদের যে সিনিয়র যারা মুরব্বীরা আছে এই দেশের রাজনীতিবিদ, পেশাজীবী, শ্রমিক যারা, তাদের সমন্বয় করে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, তাদেরকে বাদ দিয়েও হবে না। আবার তরুণ প্রজন্মের যে জনগোষ্ঠী, বৃহৎ একটা জনগোষ্ঠী, আপনারা জানেন যে এবার ভোটার 4 কোটি সংযুক্ত হয়েছে, এবং আশা করি এই ভোটাররা তাদের স্বপ্নের জায়গাগুলোকে তৈরি করতে পারবে, ভোটের মাধ্যমে নির্ণয় করতে পারবে। আর বিশেষ করে আসলে সব কিছু সমাধান হয়ে যায় আমাদের জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে এই তরুণ প্রজন্ম থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু প্রমাণ করবে যে তারা কাকে চায় এবং কার দ্বারা দেশ নিরাপদ। এই জায়গায় আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আমাদের নতুন প্রজন্ম, তারা তো আমাদেরই সন্তান, এই একই বয়সের আপনার সন্তান রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা আমাদের চেয়ে বেশি জানে। আসলে এই জায়গায় আমি একটু দ্বিমতের সাথেই বলতে চাই যে আসলে তো এই প্রজন্ম এভাবে এত বেশি, দেখুন আপনি অনেক তথ্য জানেন, কিন্তু আপনি সেই তথ্যের বাস্তব প্রয়োগ দেখেননি, যেটি এখনো আপনার বাবা কিংবা আপনার চাচা, আপনার মামা, আপনার বড় ভাই, তারা আপনাকে এখনো লিড করে, আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনার জীবন ধারণের ব্যবস্থাও করে দেয়। সুতরাং জ্ঞানের এই যে পরিধি, এই পরিধিকে আমরা আসলে অত বড় করেও দেখার সুযোগ নেই। আমরা যদি প্রত্যেকের প্রজন্মান্তরে এটা মনে করি যে আমাদের পূর্ববর্তী প্রজন্মের চেয়েও তো আমরা বুদ্ধিমান ছিলাম, তাই বলে আমরা কি তাদেরকে অস্বীকার করব? যেমন আমাদের জন্ম 71 সমকক্ষীয় সময়ে,
তো আমরা যদি 71-এ যারা নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে যদি আমরা ফেলে দিই, তাহলে কি সেটা বাস্তবসম্মত হবে? সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে সেটা তো আসলে বিশেষ করে যারা এখনকার যে প্রজন্মরা, এদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইতিহাস নির্ভর নয়। কারণ ইতিহাস নির্ভর, আপনি যদি সঠিক ইতিহাস না জানেন তাহলে ওইটা নিয়ে সমালোচনা করার কোনো শক্তি আপনার থাকবে না। আপনার ইতিহাস জানতে হবে, আপনি ইতিহাস পড়তে হবে এবং পরে আপনার সেইভাবে মন্তব্য করতে হবে। অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক সময় তাদের কথায়, আচার আচরণ এগুলো প্রকাশ পায়, যেটা আমাদের বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য মানে দুঃখজনক। আশা করি আগামীতে তারা এইগুলা নিয়ে নিজেরা চিন্তা করবে এবং তাদের কথাবার্তা, আচার আচরণ এমন ভাবে আসতে হবে যেন তারা ইতিহাস নির্ভর কথা বলে। কারণ তারা কোনো একটা দৃষ্টিকোণ থেকে তাদের একটা দৃষ্টিকোণ থেকে নিজস্ব একটা দৃষ্টিকোণ কোনো কথা বলে, সেটা যদি ইতিহাস নির্ভর না হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক দুঃখজনক এবং জাতি হিসাবে আমরা আসলে খুব দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাব। সংক্ষিপ্তভাবে, সময় স্বল্প, নির্বাচনে জয় পরাজয় কত সম্ভব, কার কত সম্ভাবনা? মানে প্রধানমন্ত্রী কে হতে পারেন, কোন দল জয়ী হতে পারে, এইটা একদম শর্টকাট। আসলে ভোটের বিষয়টা আসলে সমীকরণটা কিন্তু আসলে ঢালাওভাবে বলাটা আমার ঠিক হবে না। আসলে দিন শেষে মানুষ কিন্তু চিন্তা করে যে কাকে ভোট দিলে আমাদের উপকার হবে, সেই চিন্তা করে কিন্তু মানুষ তার ভোটটা প্রয়োগ করবে। দিন শেষে সেটা বলা যায়। আসলে এবারে নির্বাচনটা স্বতঃস্ফূর্ত হলেও প্রথমে সংখ্যা আশঙ্কা করছি যে যদি কোনো সংঘাতপূর্ণ না হয় বা দ্রুত গতিতে নির্বাচনটা হয়, তাহলে আমি আশা করব যে দলকে মানুষ চাইবে সেই দলটাই পাস করবে। তবে স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না যে এই দলটা পাস করবে, সেটা কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী, আমরা বেশ কিছু জরিপ, ইন্টারন্যাশনাল জরিপে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাবনা বেশি, এরকম রিপোর্ট এসছে। কিন্তু একটা যেহেতু নির্বাচন এবং সেই নির্বাচনে একটা দল নির্বাচিত বেশি হলে, বেশি আসন পেলেই শুধু একজন মানুষ প্রধানমন্ত্রী হতে পারবে। গতকালকে আমরা জামাতের আমির শফিকুর রহমান ঢাকা 11-র একটি আসনে তিনি বক্তৃতাকালে তিনি সেখানে এই এনসিপির প্রধান নাহিদ ইসলাম তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে আমরা নির্বাচিত হলে তাকে মন্ত্রী করব। বিষয়টা মানে একটা নির্বাচনে যেখানে আমারই জয়ের কোনো সম্ভাবনা স্পেসিফিকলি নেই নির্বাচনের আগে, সেই অবস্থায় আরেকজনকে আমি মন্ত্রী করে দিচ্ছি। আরো কিছু বিষয় এর মধ্যে, যেমন সম্পূরক বেশ কিছু প্রশ্ন আছে, আপনি সবগুলো মিলিয়ে একসাথে বলে ফেলবেন কারণ আমাদের সময় স্বল্প। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন তারা, বা তাদের জোট নির্বাচিত হলে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া হবে 18-র ঊর্ধ্বে বয়স্কদের। এখানে পুরুষ এবং নারী আলাদা করে বলা হয়নি। 18-র ঊর্ধ্ব বয়স্কদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া হবে। এটির প্রয়োজনীয়তা এবং বাস্তবতা বাংলাদেশে কতটুকু এবং সেটা বাংলাদেশের জন্য কতটা ভালো হতে পারে? আসলে প্রথমেই ছোট করে বলি, আসলে প্রথমে আমার কাছে এই কথাটা বাজে মনে হয়েছে। কারণ ঘটনা হচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কিন্তু আসলে আমরা প্রত্যেকটা জাতিগোষ্ঠী নিয়ে মিলেমিশে থাকি। কিছু কিছু দুষ্টচক্র আছে, সেটা আমি বলবো না, প্রতিটা দলেই থাকতে পারে, প্রতিটা জাতিতে থাকতে পারে। তার জন্য আমরা যদি 71 থেকে 2025-26 সাল পর্যন্ত ধরি, আমাদের দেশে এরকম সাম্প্রদায়িক কোনো মানে বড় আকারে কোনো ঝামেলা হয় নাই। আর সামরিক বাহিনী 18 হলেই বিশেষ করে উল্লেখ করা হয় নাই, মানে বাধ্যতামূলক নারী পুরুষকে বোঝানো হয়েছে। এটা যদি বলা হয় তাহলে আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে নাই যেটার জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক আপনার যেতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি করলে কিন্তু আপনার দেশে সাম্প্রদায়িক উস্কানি শুরু হবে, সাম্প্রদায়িক ঝামেলা শুরু হবে। আমার মনে হয় জনাব নাহিদ সাহেবকে এই কথাটা মানে ওনার তুলে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। কারণ আমাদের দেশে এমন দায় পড়ে নাই যে আমাদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যেতে হবে। ছোট একটা দেশ, এখানে আসলে 18 কোটি মানুষের দেশ এবং আপনি জানেন বাংলাদেশকে পৃথিবীর সব দেশই ভালোবাসে। আমাদের বাংলাদেশের প্রতি পৃথিবীর ম্যাক্সিমাম দেশেরই ভালোবাসাটা প্রচন্ড ভাবে, যার জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক 18 বছরে যাওয়াটা এটা আমার কাছে একটা হাস্যকর মনে হয়েছে। না, এখানে আরেকটা কথা যে নাহিদ ইসলাম মূলত এর আগে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তারই সহ কর্মী এবং এনসিপির একজন নেতা এবং ছিলেন উপদেষ্টাও। তিনি রীতিমতো শুরু করে দিয়েছিলেন, উপদেষ্টা থাকাকালীন শুরু করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এই সামরিক ট্রেনিং এর এবং বলেছিলেন ক্ষমতায় আসলে কোনোদিন এগুলো করবেন।
তো এটি যেহেতু আসলে তাদের চিন্তাধারায় অনেক আগের থেকে আমরা যদি যেহেতু নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া এরা একই এই 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্ব। তো এখানে নাহিদ ইসলামের বক্তব্যটার মধ্য দিয়ে আসলে আপনি যেটা বললেন যে এখানে আভ্যন্তরীণ সংকটের চেয়ে বড় সংকট তিনি বোঝাতে চেয়েছেন সম্ভবত, যেহেতু ভারতের সাথে আমাদের একটা টাগ অফ ওয়ার চলছে 5ই আগস্টের পরে, এবং ভারতের আধিপত্যবাদী শক্তি যেটির আমরা সমালোচনা করি, ভারত ইতিপূর্বে অনেক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে একচেটিয়া অনৈতিক সমর্থন দিয়ে ভারত যে অন্যায় করেছে, সেই অন্যায়ের ফলেই আমি সহজে ভাষায় বলতে চাই যে আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থা আমরা বন্ধ করে দিয়েছিলাম। নির্বাচন ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজে নির্বাচন ব্যবস্থাকে একটি ড্রেনেজ ব্যবস্থার সাথে তুলনা করা চলে, যেখান দিয়ে আপনার যদি নির্বাচন হয় তাহলে 5 বছর পর পর মানুষের মতামতের একটা প্রতিফলন ঘটে এবং পুরনো যত জরাজীর্ণতা সেখানে মুছে যাওয়ার একটি প্রক্রিয়া তৈরি হয়। তো মূলত তাদের চিন্তা ভাবনায় ভারত যেহেতু আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল অতীতে, আগামীতেও করতে পারে, সেজন্য বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা। বাংলাদেশের মতো একটি ছোট দেশে 18 কোটি মানুষের দেশ, এবং ভারতকে যদি আমরা প্রতিপক্ষ ভাবতে চাই, সেখানে প্রায় 150 কোটি মানুষ, এবং তাদের সামরিক শক্তিও পৃথিবীর অন্যতম এই মুহূর্তে। তো আমাদের এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের যে চিন্তা, এই জায়গায় সবকিছু হয়তো নীতিগতভাবে আসতে পারে, একটা প্রজন্ম এগুলো ভাবতেই পারে, কিন্তু মূল কথা হচ্ছে এটা বাধ্যতামূলক কেন? 18 কোটি মানুষের দেশ, আমাদের সেনাবাহিনী মাত্র 1.5 লক্ষের। আমরা যদি এখানে বাধ্যতামূলক শব্দটা গণতন্ত্র বিরোধী, কিন্তু বাধ্যতামূলক মানে আপনি একজনকে বাধ্য করছেন তার মতের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে। তো আমি যদি এটিকে স্বতঃস্ফূর্ত ভাবে রাখতাম, তাহলে এদেশে তো 18 কোটি মানুষ, এখান থেকে কি আরো 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মানুষ আমরা পেতে পারতাম না স্বতঃস্ফূর্ত ভাবে যারা সামরিক ট্রেনিং নিবে? তো আশা করি এই যে নতুন প্রজন্মের যারা, এই যে জেনজি প্রজন্ম বা এই যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরা, তারা সবকিছু বুঝে গেছেন, সবকিছু বুঝেন যে এরকম একটি ভাব, এবং অতীতের সবকিছুকে একদম ধ্বংস করে দিয়ে হলে তারা একটা নতুন কিছু তুলে ধরতে চান। কিন্তু এর পেছনে যে তাদেরও অভিজ্ঞতার বিরাট সংকট রয়েছে, যেমন এই প্রশ্নেই আমরা তাদের সাথে একমত হতে পারছি না। তার মানে কি, এরকম তো আরো অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তাদের সাথে আমাদের বাস্তবতার অমিল থাকতে পারে। এই প্রজন্মকে এইগুলো জিনিস ভাবতে হবে, এই বিষয়টাই বলছিলাম। আপনি যেটা বলছিলেন যে আমাদের বিগত সরকারের আমলে যে ভারত সরকারের যে সুসম্পর্ক ছিল, সেটা মানে একটা আন্দোলনের মাধ্যমে শেষ হওয়ার পরে ভারত বাংলাদেশের প্রতি একটা বিদ্রুপ এবং বিদ্বেষ আচরণ করছে, সেটা আমরা লক্ষ্য করতেছি। বিভিন্ন ক্ষেত্রে ভারত আর বিরূপ প্রতিক্রিয়া করা যাচ্ছে, যেটার জন্য ভারতবাসীও কিন্তু সুফল ভোগ পাচ্ছে না। আসলে এখানে আসলে ভারতবর্ষ বললে ভুল হবে, বা ভারত বললে বলে ভারতের ধরে নিতে পারেন যে সরকার প্রধান আছে, ওনার মাধ্যমে কিন্তু ঘটনা। ভারতের অনেক লোক আছে, অনেক দল আছে যারা এই সরকারের অনেক নীতিগত জিনিস তারা পছন্দ করতেছে না। তাহলে আমরা টোটালি ভারতবর্ষকে দোষলে হবে না। এখানে যেহেতু মোদী সরকার, আমি স্পেসিফিক নাম বলে, মোদী সরকার যে আচরণটা করতেছে বাংলাদেশের সঙ্গে, তার জন্য হয়তো বিশেষ করে এই যে আসিফ সাহেব বলেন, নাহিদ সাহেব বলেন, তাদের তরুণের যে একটা জয়গান, সেটার জন্য হয়তো আবেগী বলতে পারেন যে আমরা তো ভারতের প্রতিপক্ষ, যার জন্য আমাদেরকে সামরিক শক্তি বৃদ্ধি করবে। কিন্তু আসলে আপনি যদি মূল ফোকাসে যান, ভারতের কাছে বাংলাদেশ একটা নস্যি। আসলে ভারতের কাছে বাংলাদেশ কোনো কিছু নাই, কিন্তু মানবিক দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আপনি জানেন 100 কোটির দেশ ভারত, সেখানে বাংলাদেশের মধ্যে 18 কোটি জনগণ ভারতের সঙ্গে পেরে উঠবে, সেটাও কিন্তু হাস্যকর। কিন্তু আমরা তো সেটা বলে, একটা উস্কানিমূলক কথা বলে কিন্তু আমরা দু দেশের সম্পর্ক নষ্ট করতে চাই না। ভারতও আমাদের বন্ধুপ্রতিম দেশ, পাকিস্তান আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের পার্শ্ববর্তী সবাইকে নিয়ে চলতে হয়। এবং আগামীতে বাংলাদেশের জন্য উন্নয়ন হয়, তাহলে প্রতিটা এশিয়ার প্রতিটা দেশের মানুষকে নিয়ে চলতে হবে এবং সবাইকে বন্ধু ভাবতে হবে। এখানে আলাদা করে নিজেকে কুণ্ঠাসা করলে আমাদের নিজেরই ক্ষতি। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের হাওয়া, ভোট আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টার হিসেবে চলে এসেছি আমরা, মাত্র 2 দিন, মানে 48 ঘন্টা এরকম সময়। আজকে নির্বাচনী প্রচারণা বন্ধ হলো, রাইট। এবং আমাদের প্রত্যাশা, যেটি সবচেয়ে আপনি বারবার বলেছেন, যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এবং নির্বাচন পরবর্তী সময়েও যেন আমরা গণতান্ত্রিক আচরণ, মূল্যবোধকে প্রাধান্য দিই। আমরা যেন হিংসার জন্য আবার অস্থিতিশীল করে দেশকে, এই যে আমরা বিভিন্ন সময় হাদির মৃত্যু নিয়ে আন্দোলন এবং রাজপথ ঘেরাও করা, ঢাকায় রাজপথে আন্দোলন চলতে থাকা, এতে ব্যাপক মানুষের কিন্তু বিশাল ভোগান্তি হয়, এবং সেই ভোগান্তিটা ওই মানুষগুলোর পরিবারও মাঝে মধ্যে পড়ে। আসলে এগুলো আমাদের সভ্যতার সংকট, আমাদের সংস্কৃতির সংকট। আমরা দীর্ঘদিন
রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে আমাদের মধ্যে যথেষ্ট উগ্রতা, ঔন্নাসিকতা তৈরি হচ্ছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী 5 বছর অন্তত যদি আমরা বাংলাদেশকে স্থিতিশীল না রাখতে পারি, তাহলে আরেকটি প্রজন্ম, হয়তো আমরা জোর করে সামরিক ট্রেনিং, অমুক তমুক নানাবিধ সমালোচনা, সবাইকে খারাপ বানিয়ে দেওয়া, সবকিছু করতে পারবো, জয়ীও হতে পারবো, আরেকটি সরকারের পতনও ঘটাতে হয়তো পারবো, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের জাতির প্রজন্ম, এই প্রজন্মের ধরেন আজকে নাহিদ ইসলাম সহ যারা, তাদের বয়স 27 থেকে 30-এর মধ্যে, তার মানে তাদের যৌবন শক্তি প্রায় শেষ, মধ্য গগনে। তো এর পরবর্তীতে আগামী 5-10 বছরের মধ্যে আরেকটি প্রজন্ম তৈরি হবে, তাদের জন্য আমরা একটা জটিল পরিস্থিতি তৈরি করব। তো এই বিষয়ে আপনি কয়েক মুহূর্তের মধ্যে যেটুকু বলবেন। ঘটনা হচ্ছে কি, আমরা যেহেতু কয়েক ঘন্টা বা কয়েক ঘন্টার ভিতরেই আছে আমাদের নির্বাচনটা, যেহেতু 12 তারিখে, আমরা যদি ঘন্টার হিসাব করে তাহলে হয়তো ঘন্টার হিসাবে দিনটা বের হয়ে যাবে। যেহেতু সরকার কঠোরভাবে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার কঠোরভাবে কিন্তু আপনার এই নির্বাচনকে সুন্দর করার জন্য, আপনি জানেন বিভিন্ন বর্ডার এরিয়া থেকে শুরু করে থানা, উপজেলা, সদর পর্যায়ে কিন্তু বিজেপি, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, সব জায়গায় বিশেষ করে নির্বাচনটা সুশৃঙ্খল হওয়ার জন্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এবং আমাদের সাধারণ জনগণ যারা আছে, বিশেষ করে বিভিন্ন দলের থেকে ধরে, আমরাও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিতে হবে এবং ভোটের পরবর্তী সময় যারাই কিন্তু নির্বাচিত হবেন, এবং আমরা আশা করবো, যেহেতু আমরা সবাই কিন্তু অধীনস্থ, যেহেতু নির্বাচনটা সুন্দর হোক, এবং যারাই নির্বাচিত হবে আমরা কিন্তু বিরোধী পক্ষ যারাই থাকুক না কেন তারা মেনে নিবে তার নির্বাচনটাকে। কিন্তু এরকম দেখা গেছে নির্বাচন হওয়ার পরে অনেক দল কিন্তু বিতর্কিত করে তোলে যে এইভাবে কারচুপি হয়েছে, এইরকম জালভোট হয়েছে, এইরকম। এটা করলে দেখা গেছে পরবর্তীতে রাজপথে বিভিন্ন আন্দোলন নিয়ে আসে। এইগুলা যেন নির্বাচনের পরবর্তীতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং বিবেকের দায়, বিশেষ করে যারা আছে বিবেক দিয়ে আপনার চলবেন। দল আপনি করতে পারেন, দলটা আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত, কিন্তু দলের যে বাজে আদর্শ নিয়ে আপনি পরবর্তীতে হট্টগোল করবেন, জ্বালাপোড়া করবেন, সেটা যেন না হয়, সেটার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জিএস শোয়েব, আজকে হক আলাপে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আলাপ করলাম, আপনাকেও ধন্যবাদ। দেশের মানুষ, বাংলাদেশের মানুষ একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন অংশীদার হবেন এবং নির্বাচনে আমরা যেটি প্রত্যাশা করব সেটি হচ্ছে, খুব প্রবলভাবে আমরা চাইব নির্বাচনে এই প্রচারণায় যেই আলোচনাগুলো বারবার এসছে, বিভিন্ন দলসমূহ, তাদের নেতৃত্ব সমূহ যেসব কথাবার্তা বলেছেন, আমরা প্রথম থেকেই দেখেছি অ্যারোগেন্সি ছিল, আক্রমণ ছিল, প্রতি আক্রমণ ছিল। এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশের চিন্তা করতে হবে। শুধু মুখে বাংলাদেশ বললে হবে না, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য, এই প্রজন্মের জন্য না, আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে নির্মাণ করতে হলে আমাদেরকে সহনশীল আচরণ করতে হবে, পরমত সহিষ্ণুতার মধ্যে যেতে হবে এবং বাংলাদেশের ইতিহাসকে অবমূল্যায়ন করা যাবে না। বাংলাদেশের ইতিহাস হতে পারে দুর্বল, কিন্তু সেটি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্মের ইতিহাস, বাংলাদেশের আজকের এই 50 ঊর্ধ্ব বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে সবকিছু ছেড়ে ফেলে আসলে কোনো জাতি তার ইতিহাস মুছে দিয়ে তারা এগোতে পারে না। আগামী প্রজন্মের জন্য আমাদের একটা সুস্থ সুন্দর নির্বাচন যেমন দরকার, ঠিক নির্বাচনের পরে 5 বছরের জন্য একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ আমাদের দরকার। আমাদের মূল্যবোধগত, আমাদের প্রতিহিংসা বিহীন একটি রাষ্ট্র দরকার। সুতরাং আশা করি সবাই সচেতনভাবে তাদের মানবিক বিবেচনায় তারা তাদের কাজ, কর্মসূচি এবং ভোট প্রদান করবেন এবং আগামী দিনে বাংলাদেশে একটা আমূল পরিবর্তনে, একটা আমূল গণতান্ত্রিক মূল্যবোধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শুধু দর্শক সবাই এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, অনেক শুভকামনা।